আমার বাবার হত্যার বিচার চাই আমি। আপনারা এই বিষয়ে আমার সহযোগিতা করবেন, আপনারা নিউজ করবেন, আপনারা জানাবেন। ডিবির হারুন সাহেব বলছেন যে তাকে নাকি খুন করা হয়েছে বাংলাদেশের লোকেরা। এবারে বুঝেন কি শুরু হয়েছে, বাংলাদেশের খুনিরা গিয়া ভাড়া করা লোকেরা কলকাতায় খুন করা শুরু করছে। বাইরে ভাই, কলকাতায় খুন হবেন, মালয়েশিয়ায় খুন হবেন, আমেরিকায় খুন হবেন, এই হচ্ছে আপনাদের পরিণতি, বাংলাদেশের মানুষের অধিকার হরণের পরিণতি। ঝিনাইদহ 4 আসনের এমপি আনোয়ারুল আজিম সাহেব তিনি ভারতে চিকিৎসা করতে গিয়ে নিখোঁজ হন এবং আজকের খবর হচ্ছে কলকাতার নিউ টাউনের ফ্ল্যাট থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে এবং এই ব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রী একটি বিবৃতিও দিয়েছেন। তো সেই বিবৃতিটি আমরা দেখি। সেটা হচ্ছে, খুন হয়েছেন এমপি আজিম, এটা স্বরাষ্ট্রমন্ত্রী বলতেছেন। আজকে জেনারেল আজিজ সাহেবের ক্ষেত্রে যেটা হয়েছে, তার এই ঘোষণাটা দেওয়ার সাথে সাথে তিনিও কিন্তু একই উপায়ে সংবাদ সম্মেলন করছেন এবং চোরের মায়ের বড় গলা তিনি কিন্তু এখানে বুঝাতে চাচ্ছেন যে আমি কিন্তু পার্ট অফ গভর্নমেন্ট, আর গভর্নমেন্টকে শাস্তি দেওয়ার জন্যই কিন্তু এই ধরনের একটি বিষয় এখানে আসতে পারে বলে অনেক কলা কৌশলে তিনি কিন্তু সে মন্তব্যটাও গতকালকের পুরো বক্তব্যটা আমি শুনেছি সেখানে বলার চেষ্টা করেছেন। ঝিনাইদহের একজন এমপি আনোয়ারুল আজিম আনার ভারত গিয়েছিল তার চিকিৎসার জন্য, অবশেষে টুকরো টুকরো লাশ হয়ে ফিরলেন বাড়িতে। প্রিয় দর্শক শ্রোতা, কারা তাকে হত্যা করলো, কী কারণে তারা হত্যা করলো, তাকে হত্যা করা হলো? অবশেষে তার মেয়ে মুখ খুলেছে এবং কি প্রিয় দর্শক শ্রোতা, একজন বিএনপির নেতা, আওয়ামী লীগের এটা থেকে শিক্ষা নেওয়া উচিত, তিনি মন্তব্য করেছেন। তার ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব এবং তার মেয়ে যে কান্নায় ভেঙে পড়েছেন সেটিও শেয়ার করব এবং কাজী হিমায়তুদ্দিন মিশন এই বিষয়টি নিয়ে খুবই গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করেছেন। সর্বশেষ আপনারা সকলে জানেন যে সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ, ওনার নামে কিন্তু আপনার ভিসা নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তো ওনার বিষয়টি নিয়ে লাইভ টক শোতে আলোচনা করেছেন ডক্টর ফয়জুল হক। তো মূলত 4টি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হওয়া। চলুন সর্বপ্রথম সেই লাইভ টক শো দেখে আসি। আজকে জেনারেল আজিজ সাহেবের ক্ষেত্রে যেটা হয়েছে, তার এই ঘোষণাটা দেওয়ার সাথে সাথে তিনিও কিন্তু একই উপায়ে সংবাদ সম্মেলন করছেন এবং চোরের মায়ের বড় গলা তিনি কিন্তু এখানে বুঝাতে চাচ্ছেন যে আমি কিন্তু পার্ট অফ গভর্নমেন্ট, আর গভর্নমেন্টকে শাস্তি দেওয়ার জন্যই কিন্তু এই ধরনের একটি বিষয় এখানে আসতে পারে বলে অনেক কলা কৌশলে তিনি কিন্তু সে মন্তব্যটাও গতকালকের পুরো বক্তব্যটা আমি শুনেছি সেখানে বলার চেষ্টা করেছেন। তো এদেশের মূল সমস্যাটা হচ্ছে স্যাংশন নয়, এই দেশের মূল সমস্যা হচ্ছে আওয়ামী লীগের এই অপরাজনীতি। তারা এই স্যাংশন জানে, তারা এই অন্যায় অত্যাচার সবকিছুর পরে সমগ্র বিশ্বব্যাপী তাদেরকে নিষিদ্ধ করবে, সেই সব জানার পরেও তারা অন্যায়ভাবে বাংলাদেশের মানুষের উপরে জুলুম নির্যাতন অত্যাচার স্টিম রোলার চালাচ্ছে। আমি এই স্যাংশনটাকে 3টে পার্টে ভাগ করেছি। প্রথমত আমি আবারও ক্লিয়ার করছি, অ্যাজ এ পলিটিশিয়ান আমার এটা নিয়ে কোনো ইন্টারেস্ট নাই। আমার মূল ফোকাস হচ্ছে শেখ হাসিনার বিদায় ঘন্টা বাজানো। আপনি দেখেন বাংলাদেশের প্রত্যেকটি খাত আজকের এই ফ্যাসিবাদী আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে ধ্বংস করে দিয়েছে। আপনি যখন আমাকে কোনো একটা ইনস্টিটিউটের হেড বানাবেন তখন নিশ্চয়ই আমার ওই প্রতিষ্ঠানের মধ্যে সবচাইতে যোগ্য ব্যক্তি যদি আমি হই তাহলেই আমি সেখানে বসতে পারবো। বাংলাদেশের সমস্যাটা হয়েছে যারা বেশি পরিমাণ দুর্নীতি করতে পেরেছে, ভোট ডাকাতি করতে পেরেছে, সরকারকে গোপনে সহযোগিতা করতে পেরেছে, তারাই কোনো না কোনো উপায়ে সেনাবাহিনীর প্রধান হয়েছে কিংবা পুলিশের আইজি হয়েছে কিংবা অন্যান্য গুরুত্বপূর্ণ পদগুলোতে দখল করে বসে আছে। আজকের বাংলাদেশ সেনাবাহিনীর যখন আপনি প্রশংসা করবেন, নিশ্চয়ই সেনাবাহিনীর শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটি মানুষের সেই প্রশংসার ক্যারি করার মতো যোগ্যতা থাকতে হবে। বাংলাদেশের সেনাবাহিনী সম্পর্কে অবশ্যই আমরা গর্ব করতাম, এখনো করি, কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীটাকে এই ফ্যাসিবাদী সরকার এসে যখন এটাকে দলীয় একটি ক্যাডার বাহিনীতে রূপান্তরিত করার একটা এজেন্ডা বাস্তবায়ন শুরু করেছে, তার অংশবিশেষ হিসেবেই এই আজিজ সাহেবদের পদায়ন এবং তারা আজকের এই জায়গাগুলোতে বসে বসে দুর্নীতি, দুষ্কৃতি, তারপরে দেখেন যে গণতন্ত্রকে মানে শেষ করে দেয়া, এই সকল অভিযোগ কিন্তু তাদের বিরুদ্ধে আসছে এবং এটা আজকের নতুন কিছু বিষয় নয়। এখন গত 2-3 বছর 5 বছর আগেও এই আজিজ সাহেবদের আলোচনা বাংলাদেশের প্রত্যেক জায়গায় কিন্তু একেবারে ব্যাপক আকারে ছিল, কারণ সেই সময়কার জায়গাগুলোতে আজিজ সাহেবদের অবদান ছিল আওয়ামী লীগের জন্য বেশি। এই মুহূর্তে কিন্তু আজিজ সাহেবের আলোচনাটা নতুন করে আবার আসার পিছনে কারণ হয়েছে তিনি একটা নতুন করে স্যাংশনের আওতাভুক্ত হয়েছেন তথা নিষেধাজ্ঞার আওতাভুক্ত হয়েছেন, তিনি তার পরিবার সহ লোকজন আমেরিকায় যেতে পারবেন না। আমি এই স্যাংশনের পক্ষে বিপক্ষে কোনো মতামত প্রকাশ করতে চাই না, এই জন্যই চাই না। আমাদের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পার্টির মহাসচিব কিন্তু বলে দিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে এই স্যাংশন তার উপরে দিল বা র্যাবের উপরে দিল বা আরো কিছু দিল, এতে কিচ্ছু যায় আসে না। বাংলাদেশের মানুষের যে ভোটাধিকার প্রয়োজন, বাংলাদেশের মানুষের যে গণতন্ত্রের বিজয় প্রয়োজন, বাংলাদেশের মানুষের যাকে স্যাংশন দিয়ে স্টপ করে দেওয়া প্রয়োজন, তিনি তো হচ্ছে আজকে শেখ হাসিনা, তিনি তো হচ্ছে এই আওয়ামী লীগের বর্তমান অবৈধ এই সংসদ চালু থাকবে, এই অবৈধ শেখ হাসিনা গুলি করবে, হত্যা করবে, নির্যাতন করবে, আর আপনি স্যাংশন র্যাবের উপরে দিয়েছেন। গত 2 বছর হয়ে গিয়েছে, 3 বছর হয়ে যাচ্ছে, কি লাভটা কি হয়েছে? এই স্যাংশন দিয়ে আপনার বাংলাদেশের জনগণ কি উপকৃতটা হয়েছে? এই স্যাংশন দিয়ে কি আমান আল আজমি এখন পর্যন্ত ফেরত এসেছে? আপনার কি বলে মীর কাসেম আলীর সন্তান আরমান আলী কি ফেরত এসেছে? এম ইলিয়াস আলী কি এখন পর্যন্ত ফেরত এসেছে? আপনার কাছে কি সাগর রনির হত্যার কোনো বিচার হয়েছে? আপনার কাছে কি আজকের মেজর সিনহা রাশেদকে আজকে কি সেই জায়গায় তাকে কি ফেরত পেয়েছেন? কিংবা এই স্যাংশনের পরবর্তীতে আপনি কি বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয়গুলোতে যে সন্ত্রাস হচ্ছে, চাঁদাবাজি হচ্ছে, টেন্ডারবাজি হচ্ছে বন্ধ করতে পেরেছেন? পারেননি। বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাটাকে মানে এই যে ব্যবস্থাপনা অবৈধভাবে তারা করছে সেটাকে কি আপনারা এখন পর্যন্ত মানে প্রত্যাবর্তন করাতে পেরেছেন? পারেননি। তো এদেশের মূল সমস্যাটা হচ্ছে স্যাংশন নয়, এই দেশের মূল সমস্যা
সমস্যা হচ্ছে আওয়ামী লীগের এই অপরাজনীতি, তারা এই স্যাংশন জানে, তারা এই অন্যায় অত্যাচার সবকিছুর পরে সমগ্র বিশ্বব্যাপী তাদেরকে নিষিদ্ধ করবে, সেই সব জানার পরেও তারা অন্যায়ভাবে বাংলাদেশের মানুষের উপরে জুলুম নির্যাতন অত্যাচার স্টিম রোলার চালাচ্ছে। হ্যাঁ, এখন বলতে পারেন যে কোনো পাপ বাপকেও ছাড়ে না। সেই দৃষ্টিভঙ্গিতে যদি আপনি একাডেমিক্যালি বিশ্লেষণ করেন যে এই স্যাংশনের ইম্প্যাক্ট কতটুকু পড়বে, স্যাংশনটা আসলে যারা খেয়েছে তাদের জন্য শিক্ষার, কিংবা ভবিষ্যতে যারা এই বাংলাদেশে এই ধরনের অপকর্ম করবে তাদের জন্য শিক্ষার মেসেজ থাকতে পারে। আমি এই স্যাংশনটাকে 3টে পার্টে ভাগ করেছি। প্রথমত আমি আবারও ক্লিয়ার করছি, অ্যাজ এ পলিটিশিয়ান আমার এটা নিয়ে কোনো ইন্টারেস্ট নাই। আমার মূল ফোকাস হচ্ছে শেখ হাসিনার বিদায় ঘন্টা বাজানো। আমার মূল ফোকাস হচ্ছে আওয়ামী লীগের এই অবৈধ তন্ত্র থেকে বাংলাদেশকে মুক্ত করা। যদি সেটা সম্ভব হয়, কিন্তু সেটা তো আপনার রাজনৈতিক উদ্দেশ্য, রাজনৈতিক বক্তব্য। আমরা কিন্তু আজকে ইন পার্টিকুলার এই দায় নিয়ে আমরা কথা বলতে চাচ্ছি। যেমন জনাব ওবায়দুল কাদের যেটা বললেন, যেটা রেফার করলেন জনাব ফারুক হাসান, তিনি বলেছেন লু এলেন, ভাবলাম সম্পর্ক ভালো করতে চায়, কিন্তু নিশিরাতে স্যাংশন দিল, এমন মন্তব্য করেছেন। এখানে এই আবার তিনি বলেছেন যে এই দায় আমরা নিতে পারবো না, এই দায় হলো এই দায় দায়িত্ব দেখবার দায়িত্ব হলো সেনাবাহিনী। সেই যৌক্তিকতায় আপনার আলোচনা জানাবেন। এই আওয়ামী লীগের বক্তব্য আপনি এজন্য এতটাই সুইচ করে, সকালে একটা, সন্ধ্যা একটা, বিকেলে একটা। আপনি কি কোনো অপরাধীকে কি আপনি কোনোদিন শুনেছেন যে অপরাধী নিজের জোর গলায় বলবে যে আমি অপরাধ সাব্যস্ত করেছি? কয়েকদিন আগে বেনজির সাহেবকে দেখেছেন, তার বিরুদ্ধে যখন পত্রিকায় রিপোর্ট এসেছে, সাথে সাথে তিনি তো সংবাদ সম্মেলন করেছেন। তিনি কি মেনে নিয়েছেন যে না আমি দুর্নীতি করেছি? না, তিনিও তো সংবাদ সম্মেলন করে বলে দিয়েছেন। আজকে জেনারেল আজিজ সাহেবের ক্ষেত্রে যেটা হয়েছে, তার এই ঘোষণাটা দেওয়ার সাথে সাথে তিনিও কিন্তু একই উপায়ে সংবাদ সম্মেলন করছেন এবং চোরের মায়ের বড় গলা। তিনি কিন্তু এখানে বুঝাতে চাচ্ছেন যে আমি কিন্তু পার্ট অফ গভর্নমেন্ট, আর গভর্নমেন্টকে শাস্তি দেওয়ার জন্যই কিন্তু এই ধরনের একটি বিষয় এখানে আসতে পারে বলে অনেক কলা কৌশলে তিনি কিন্তু সে মন্তব্যটাও গতকালকের পুরো বক্তব্যটা আমি শুনেছি সেখানে বলার চেষ্টা করেছেন। তো আজকের এই আজিজ সাহেবরা বাংলাদেশের 2014 সালে গণতন্ত্র ধ্বংস করেছে, 18 সালে নিশিরাত্রের ভোটাধিকার আজকের দেশটাকে ধ্বংস করেছে, বাংলাদেশের আর্মির যে ইমেজ এবং সম্মান এবং ভ্রাতৃত্ববোধ, মানুষের সাথে তাদের যে আস্থা, সেই জায়গাটাকে ধ্বংস করেছে। একজন সেনাবাহিনী যখন স্পিরিট না থাকে, তার ভিতরে দেশপ্রেম না থাকে, তখন সেই সেনাবাহিনীর বাকি সদস্যদেরকে যেভাবে খুশি সেভাবে তিনি চালিয়ে দেশটাকে ধ্বংস করতে পারে। আমি যে আলোচনাটা করতে চাই যে 3টে উপায় ভাগ করেছি। মার্কিনীরা এখানে 3টে জিনিস দেখাতে পারে। একটা হচ্ছে মার্কিনীদের যদি কোনো লং টার্ম প্ল্যান থেকে থাকে যে না বাংলাদেশের এই স্যাংশন দিয়ে ভবিষ্যতে বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য তিনি সংকেত হিসেবে ব্যবহার করছেন, নতুন করে সেনাবাহিনী সাবেক যারা অফিসার, যারা দুর্নীতি করেছে, ভোটাধিকার হরণ করেছে, তাদেরকে শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে একটা ক্যাপসুল স্বরূপ হেমিওপ্যাথিক ওষুধ হিসেবে তিনি যদি এটা দিতে পারেন, সেটা এক ধরনের একটা বিশ্লেষণ হিসেবে আসতে পারে, তবে সেটাকে আমি নিচ্ছি না। দ্বিতীয় আর একটা হতে পারে, যেহেতু তারা বাংলাদেশ সরকারের সাথে ডোনাল্ড এসে এক ধরনের আলোচনা কথোপকথন করে গিয়েছে, দেখা করেছে, এই নির্বাচন হয়ে যাওয়ার পরেও সরকার প্রায় 5-6 মাস চলে যাচ্ছে, ক্ষমতায় থাকছে, তো সেখান থেকে বিরোধী মতের মানুষদেরকে, বাংলাদেশের যারা আজকে রাজনীতি করছে তাদেরকে একটা আইওয়াশ বুঝানোর জন্য হয়তো ওই যে কি বলে মানে পচা শামুকটার উপরে একটা শায়েস্তা করে সেটাকে দিয়েও আমেরিকানরা আপনাকে আমাকে ভুল পাল্টানোর জন্য একটা পরিস্থিতির সৃষ্টি করে দিতে পারে। আর তৃতীয় হতে পারে যে সত্যিই হয়তো তার এই স্যাংশনের মধ্য দিয়ে নতুন কোন পরিকল্পনা এই মুহূর্তে রয়েছে, যেটা হয়তো সামনে আসবে এবং সামনে আসলে সেটা দিয়ে বাংলাদেশের জনগণ কল্যাণ সাধিত করতেও পারে। কিন্তু আমি যেটা আদতে বিশ্বাস করি সেটা হচ্ছে এই আপাত দৃষ্টিতে যে অভিযোগের উপর ভিত্তি করে স্যাংশন দেওয়া হয়েছে, সেই অভিযোগটাকে যদি আপনি বিশ্লেষণ করে ব্যক্তিগতভাবে আপনার অবস্থান কোথায়? যেমন জনাব ফখরুল ইসলাম আলমগীর বলেছেন এই দায় সরকারকে নিতে হবে, আবার জনাব মোহাম্মদ আরিফুর রহমান রিপন স্পষ্টভাবে বলেছে যে এটি সরকার নেওয়ার সুযোগ নেই, ব্যক্তিগতভাবে অবশ্যই এই জায়গাতে আপনার বিশ্লেষণ করেন। অবশ্যই সরকারকে এই দায় নিতে হবে, কারণ এই ব্যক্তি তো সরকারের বাইরে কোনো ব্যক্তি নয়। আপনি একজন চোর, একজন গুন্ডা, একজন দুষ্ট চরিত্রের মানুষকে আপনি সরকারের একটা সর্বোচ্চ সম্মানিত জায়গা, যে সেনাবাহিনীর একটি বাংলাদেশের মানুষের কাছে, বিশ্বের কাছে যে সম্মান রয়েছে, সেখানে আপনি নিযুক্ত করে দিবেন। আর তার কাছ থেকে কেন মির্জা ফখরুল সাহেব বলেছেন সরকারকে নিতে হবে, আমি তার চেয়েও একবারিয়ে বলতে চাই সরকারকে না, এটা শেখ হাসিনাকে নিতে হবে। কারণ শেখ হাসিনা এই মানুষগুলোকে প্রমোট করছে, এই মানুষগুলোকে তৈরি করছে, এই মানুষগুলোর কাছ থেকে শেখ হাসিনা বেনিফিট মানে নিয়েছে। বিগত দিনে আপনি দেখেন এই যে র্যাবের মানে যে মহাপরিচালক সাবেক ছিল, তারপরে পুলিশের আইজি ছিল, বেনজিরকে ব্যবহার করেছে। বেনজির বাংলাদেশের সেকেন্ড ম্যান ছিল। শেখ হাসিনার পরে মনে হয় স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রীরও ভ্যালু নাই, ভ্যালুলেস শুধুমাত্র বেনজিরের। আজকের এই যে জেনারেল আজিজের অবস্থা তাই ছিল সারা বাংলাদেশে। আপনি নিজে জানেন না যে জেনারেল আজিজের ভাই তিনি একজন খুনি, তিনি একজন সন্ত্রাস, তিনি আজকের একজন মানব কেসের আসামি, তিনি একজন ফাঁসির আসামি ছিলেন। তাকে কে বাঁচিয়েছে আজকে বাংলাদেশের এই সরকারের আমলেই তো তিনি মুক্তি পেয়েছেন। তিনি সেখান থেকে আজকের সম্পূর্ণ খালাস পেয়ে যান। একজন সন্ত্রাসের ভাই, তাকে আপনি বাংলাদেশ সেনাবাহিনীর মতো একটি স্পর্শকাতর জায়গায় আপনি বাংলাদেশের তাকে প্রধান বানিয়ে দিচ্ছেন। আবার তার বিরুদ্ধে যে সকল দুর্নীতির অভিযোগ উঠছে, যে সকল বিষয় তদন্ত রয়েছে, তাহলে সেই জায়গাটা থেকে তো অবশ্যই এই সরকার দায়ী। এই সরকার এজন্যই দায়ী, সরকারের কাছে দল পেশে, সরকারের কাছে ক্যাডার, সরকারের পাশে একমাত্র সরকারের হয়ে যারা কাজ করছে তারাই পদ পদবি পায়। তারা যদি অযোগ্য হয় আর দক্ষ মানুষগুলোকে তারা সবসময় আজকের ভিতরে ঢুকিয়ে রাখে, তাদেরকে কোনোভাবে। প্রিয় দর্শক শ্রোতা, এবার আমরা সরাসরি সেই ঝিনাইদহের এমপির বিষয়টি নিয়ে আলোচনা করব। সর্বপ্রথম চলুন সেই বিষয়টি নিয়ে কি বলতেছে কাজী হিমায়তুদ্দিন মিশন, চলুন শুনে আসি। ঝিনাইদহ 4 আসনের এমপি আনোয়ারুল আজিম সাহেব, তিনি ভারতে চিকিৎসা করতে গিয়ে নিখোঁজ হন এবং আজকের খবর হচ্ছে কলকাতার নিউ টাউনের ফ্ল্যাট থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে। এবং এই ব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রী একটি বিবৃতিও দিয়েছেন। তো সেই বিবৃতিটি আমরা দেখি। সেটা হচ্ছে খুন হয়েছেন এমপি আজিম, এটা স্বরাষ্ট্রমন্ত্রী বলতেছেন। স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেছেন যে ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম ভারতের পশ্চিমবঙ্গে খুন হয়েছেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। বুধবার দুপুর 1:30টায় নিজের বাসায় সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। চিকিৎসার জন্য আনোয়ারুল আজিম দেশের বাইরে গিয়েছিলেন, সেখানে তাকে পরিকল্পিতভাবে তা করা হয়েছে। ভারতের পুলিশ আমাদের বিষয়টি নিশ্চিত করেছেন যে তিনি বেঁচে নেই, তবে তাকে ভারতের কেউ খুন করেনি, বাংলাদেশিরাই করেছে। এখন ভারতের কেউ করলেও আপনি বলবেন নাকি? স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে কারা কারা মেরেছে তা জানতে বাংলাদেশ ও ভারতের পুলিশ কাজ করতেছে। তিনি বলেন যে আটক 3 জন বাংলাদেশ পুলিশের কাছে আছে। তার মানে ভারতে মারলে আবার বাংলাদেশ পুলিশের কাছে কিভাবে আসলো?
তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার মানে আটক 3 জন কি বাংলাদেশে ছিলেন, মানে তারা ঘটনাস্থলে ছিলেন না কিন্তু ষড়যন্ত্রের সঙ্গে জড়িত, বিষয়টি ক্লিয়ার না। তিনি বলেন যে এ নিয়ে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ফাটলের কোনো সম্ভাবনা নেই, তা তো নাই। সংবাদ সম্মেলনে পুলিশ পরিদর্শক চৌধুরী আব্দুল মামুন, ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার হাবিবুর রহমান উপস্থিত ছিলেন। বুধবার সকালে কলকাতার নিউটাউন এলাকার বিলাসবহুল আবাসন, বিলাসবহুল মানে অনেক খুব এক্সপেন্সিভ জায়গা যেখানে ধরে থাকে, সম্বিতা গার্ডেনের একটি ফ্ল্যাট থেকে সংসদ সদস্য আনোয়ারুল আজিমের মরদেহ উদ্ধার করে কলকাতা পুলিশ। বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে যে এই হত্যাকাণ্ডের সঙ্গে 6 জন জড়িত, তারা সবাই বাংলাদেশী। তাদের 5 জন হত্যাকাণ্ডের পর বাংলাদেশে পালিয়ে এসেছেন। বোঝা গেল যে তারা বাংলাদেশে পালিয়ে এসেছেন হত্যাকাণ্ডের পরে, তখন বাংলাদেশ থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে। যে ফ্ল্যাটে খুন হয়েছেন সেটির মালিকও বাংলাদেশী। আচ্ছা, এই ঘটনায় আটক একজনের নাম হচ্ছে আমানুল্লাহ। এর আগে গত 12ই মে এমপি আজিম চিকিৎসার জন্য ভারতে যান। ওই দিন সকালে নিজের গাড়িতে একাই তিনি দর্শনার উদ্দেশ্যে রওনা হন। বেলা 11টায় তিনি দর্শনা চেকপোস্ট পার হয়ে ভারতের গেদে স্টেশনে প্রবেশ করেন। এর 2 দিন পর 14ই মে থেকে তার সবার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। জানা যায় এমপি আজিম কলকাতার মন্ডলপাড়ায় তার বন্ধু গোপাল বিশ্বাসের বাড়িতে উঠেছিলেন। পরে দুপুর 2টার দিকে চিকিৎসার যাওয়ার জন্য বের হন, এরপর আর ফিরে আসেননি। আচ্ছা, তিনি ফিরে আসেননি, তিনি বলতেছেন আমি চিকিৎসার জন্য যাই। তারপর তিনি ওই বিলাসবহুল ফ্ল্যাটে উঠেছিলেন। এখন প্রশ্ন হচ্ছে যে ওই বিলাসবহুল ফ্ল্যাটে তো তিনি আর জোর করে যান নাই, তাই না? ওই বিলাসবহুল ফ্ল্যাটে এমপি আজিমকে কেউ কিন্তু জোর করে নেয়নি, তিনি কিন্তু স্বেচ্ছায় গিয়েছিলেন। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে তিনি সেখানে গেলেন, যাওয়ার পর বাংলাদেশি 5-6 জন ছিল, 6 জন যাওয়ার পর তাকে সেখানে মেরে ফেলা হলো। এদিকে আবার বাংলাদেশ তো সত্য প্রকাশ করে না, কলকাতার সংবাদ প্রতিদিন পত্রিকা, আমি স্ক্রিনে দেখাচ্ছি, তারা লিখেছে যে নিউ টাউনে খুন, বাংলাদেশের সংসদ গণাচ্ছে রহস্য, তদন্তে পুলিশ। এখানে আবার একটা জটিল কথা আছে, সেখানে লিখেছে যে কোথায় আচ্ছা এখানে, হ্যাঁ, লেখা আছে যে ভারতে চিকিৎসা করাতে এসে খুন বাংলাদেশ সংসদ আনোয়ারুল আজিম। গত 8 দিন ধরে নিখোঁজ থাকার পর এমনটাই দাবি করা হচ্ছে পুলিশের তরফে। যদিও বাংলাদেশ আওয়ামী লীগের 3 বারের সাংসদের মৃতদেহ এখনো কোনো খোঁজ পাওয়া যায়নি। আসলে মৃতদেহ এখনো পাওয়া যায়নি না? আচ্ছা, ভালো কথা। ভারতে চিকিৎসা করাতে এসে খুন আনোয়ারুল আজিম, 8 দিন নিখোঁজ থাকার পর আওয়ামী লীগের সাংসদের মৃত্যু হয়েছে বলে দাবি করা হচ্ছে। গোটা ঘটনা তদন্ত করতেছে পুলিশ, তার মানে মরদেহ এখনো পাওয়া যায়নি। এই ঘটনা রীতিমতো শোরগোল শুরু হয়েছে 2 দেশের কূটনৈতিক মহলে। জানা গেছে নিখোঁজ সাংসদের তদন্তে নেমে পুলিশের কাছে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। চিকিৎসা করাতে গত 12ই মে কলকাতা এসেছিলেন ওই সংসদ, তার পরিবারের সঙ্গে কোনো যোগাযোগ করেনি তিনি। 14ই মে থেকে তার ফোনও বন্ধ ছিল। পুলিশ সূত্রের খবর শেষবার তার মোবাইল টাওয়ারের লোকেশন ছিল উত্তরপ্রদেশে। তার মানে তিনি মারা গেছেন কিন্তু তার মোবাইলটা উত্তরপ্রদেশে নিয়ে গিয়েছিল খুনিরা পুলিশকে কনফিউজ করতে। তবে তার সঙ্গে যোগাযোগ করতে না পেরে আনোয়ারুলের পরিবারের তরফে এরপর যোগাযোগ করা হয় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে। সেখান থেকে প্রধানমন্ত্রী দপ্তর যোগাযোগ করে দিল্লি ও কলকাতায় বাংলাদেশ দূতাবাসের সঙ্গে ওই সাংসদের খোঁজে তদন্ত শুরু করে বাংলাদেশ দূতাবাস এবং বিধাননগর পুলিশ। তদন্তে নেমে একাধিক জনকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। সেখান থেকে দাবি করা হচ্ছে যে খুন করা হয়ে থাকতে পারে সংসদকে। জানা গিয়েছে যে কলকাতায় এসে তিনি উঠেছিলেন দীর্ঘদিনের পরিচিত বরানগরের গোপাল বিশ্বাস নামে এক বন্ধুর বাড়িতে। 2 দিন সেখানে থাকার পর 14 তারিখ তিনি গোপালকে জানান যে বিশেষ প্রয়োজনে তিনি বের হচ্ছেন, আজই ফিরে আসবেন। তবে তারপর দিনও সংসদ না ফিরায় গোপাল থানায় গিয়ে নিখোঁজ ডায়েরি করেন এবং পুলিশের তরফেও তাকে ফোনে যোগাযোগ চেষ্টা করা হলে ফোনের সুইচ বন্ধ পাওয়া যায়। এরপর থেকেই সংসদে খোঁজ তৎপর বাংলাদেশ পুলিশ এবং কলকাতা পুলিশ। পাশাপাশি আরো বলেছে যে গোপাল বিশ্বাসের বাসা থেকে বের হয়ে কলকাতায় এসে নিউ টাউনের একটি বিলাসবহুল আবাসনে তিনি ফ্ল্যাট ভাড়া নেন। সেখানে তার সঙ্গে একজন মহিলা সঙ্গীও ছিলেন, সেই মহিলা সঙ্গী তার গার্লফ্রেন্ড, তার সঙ্গে ছিলেন আরো বেশ কয়েকজন। এই পরিস্থিতিতে তিনি যদি খুন হয়ে থাকেন তাহলে কে বা কারা খুন করলো, কেন খুন করলো তা এখন পর্যন্ত স্পষ্ট নয়। ইতিমধ্যেই নিউ টাউন থানার পুলিশ এবং বিধাননগর গোয়েন্দা শাখার পুলিশ ও এসডিএফ আধিকারিকরা তদন্তে নেমেছে এবং খতিয়ে দেখা হচ্ছে সিসিটিভি ফুটেজ। তার সঙ্গে মহিলাও ছিল। তো এরা আসলে ওই যে আনন্দ ভর্তি করতে যায় আর কি, মহিলা টহিলা সহ। এখানে আরেকটা খবর দেখেন, বাংলাদেশের খবর, হুন্ডি সিন্ডিকেটের কবজায় এমপি আজিম। হুন্ডি তো বোঝেন, মানে বাংলাদেশ থেকে টাকা পাচার করতো আর কি, বাংলাদেশ থেকে বিশাল অঙ্কের টাকা পাচার করতো, এই সিন্ডিকেটের কবজায় আছে। এটা 2 দিন আগের খবর, তখন ওই সিন্ডিকেটের কবজায় আজিম। এখানে আবার কি লিখছে, নিখোঁজ এমপি আজিমকে নিয়ে রহস্য ঘনীভূত হচ্ছে। আচ্ছা, তো এই হচ্ছে কি ঘটনা দর্শক। এখন আসলে ঘটনা হচ্ছে কি যে উনি মারা গিয়েছেন মূলত কোনো ভালো কাজে উনি মরেন নাই। উনি দীর্ঘদিন ধরে এমপি ছিলেন, 14 সালে 18 সালে, তারপরে এই যে 7 জানুয়ারি এমপি হয়েছেন। প্রিয় দর্শক শ্রোতা, আসলে কাজী হেমায়েতুদ্দিন মিশন সাহেবের বক্তব্যটা আপনারা শুনলেন। গত কয়েকদিন আগে কিন্তু আমরা শুনতেছিলাম যে তার পরিবার থেকে বলা হচ্ছে বা যেটি করেছে যে ভারত যাওয়ার পরে বা কলকাতায় যাওয়ার পরে সেই অর্থাৎ তার মেয়ে বলেছিল যে আমার বাবার সাথে আর কোনোভাবে সাক্ষাৎ হচ্ছে না। তো হয়তো জানা গেল ইতিমধ্যেই যে হয়তো উনি উধাও হয়েছে বা গুম হয়েছে, এরকম শোনা গেল। কিন্তু অবশেষে তার টুকরো টুকরো লাশ কিন্তু উদ্ধার করা হয়েছে। তো অবশেষে কান্নায় ভেঙে পড়লেন তার মেয়ে। চলুন তার মেয়ের একটি ভিডিও দেখে আসি কি বলতেছে সে। আমার বাবার হত্যার বিচার চাই আমি। আপনারা এই বিষয়ে আমার সহযোগিতা করবেন, আপনারা নিউজ করবেন, আপনারা জানাবেন, আপনারা সারা বাংলাদেশ সারা ওয়ার্ল্ডের সব জায়গায় আপনারা আলোড়ন সৃষ্টি করে দেন যেন আমার বাবার হত্যার আমি বিচার পাই। কারা করেছে, কেন করেছে, এর সুষ্ঠু তদন্ত চাই এবং আমি এর শেষ পর্যন্ত দেখতে চাই যে তারা কেন করেছে, কি জন্য করেছে। আমি বিচার চাই, আমি দেখতে চাই তারা যেন আমার সামনে তাদেরকে কুড়াচ্ছে দিয়ে ফাঁসি দিয়ে মারা হয়েছে আমি যেন দেখতে চাই। আজকে আমি এতিম হয়ে গেছি, আজকে আমার পড়াশোনা শেষ হয়নি, আজকে আমি মাঝপথে। আপনারা সবাই জানেন আপনাদের পরিবারে
সবারই সন্তান আছে, যার বাপ থাকে না, যার কেউ থাকে না, তারা এতিম হয়ে যায়। যতই কাছের আত্মীয় আপন মানুষ যেই থাকুক, বাবা এই বাবার মতন কেউ হয় না। আমার বাবা অনেক স্বপ্ন নিয়ে আমাকে এখানে পড়ার জন্য ভর্তি করেছে। আমি পরীক্ষাও দিয়েছি, আমার সামনে রেজাল্ট দেবে, সে আমার বলে গেছে আমি ইন্ডিয়া থেকে এসে তোমার পরীক্ষার রেজাল্ট আমি চেক করবো, তুমি কি করেছো। আমার কোনো কথা সে রাখতে পারে, সে চলে গেছে। আপনারা শুধু আমার অনুরোধ, আমার বাবার এইটার বিচার করবেন। একটা সময় 14 বছর আমার বাবা বিভিন্ন মিথ্যা মামলার হুমকিতে বলিয়ে থেকে যখন আমি অনেক ছোট, তখন আমার বাবার কাছে পাইনি। যখন আমার একটু বুঝ হয়েছে, তখন আমার বাবাকে আমি কাছে পেয়েছি, এখন আমি হারিয়ে ফেললাম। আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা আমার বড় ভাই, কেউ আমার বাবার মতো, আপনারা আমাকে সহযোগিতা করবেন। আমি আমার বাবার হত্যার বিচার চাই এবং আমি নিজে স্বচক্ষে আমি দেখতে চাই আমাকে কারা এতিম করলো, কেন করলো এভাবে। আমি চিনি না, কিন্তু আমি চিনতে চাই। এবং আমি হারুন স্যারকে আমি বলে এসেছি যে আপনি আইডেন্টিফাই করেন কেন এরকম হলো, কারণ আমি ল পড়তেছি, আমিও কিছু আইনের নিয়ম জানি। আপনি ইনভেস্টিগেশন করুন, আপনি দেখুন তারা কারা, আমাকে চিনান, দরকার আমি চিনতে চাই। আমি প্রকাশ্যে তাদের মৃত্যু দেখতে চাই। আমাকে এভাবে এতিম করে দিল আমার বাবা। আমি ইন্ডিয়াতে যাই নাই। আমার সাথে সর্বশেষ ভিডিও কলে কথা হয়, এরকম কোনো কিছু আমি এখনো পাইনি। যাদের আসামি ধরা হচ্ছে বা ধরা হয়েছে, তাদেরকে এখনো ধরার পরিকল্পনা চলছে, তাদেরকে আমি ধরতে বলেছি এবং আমি সহযোগিতা চাচ্ছি তাদের ধরুক, তাহলে অবশ্যই কোনো না কোনো কিছু বেরিয়ে আসবে। আমি কোনো কিছুই জানি না, আমি জানলে আমি তো তাহলে জেনেই যেতাম। তার মেয়ের কথাগুলো আপনারা শুনলেন। অবশ্যই একটা বাবাকে খুন করা হলে, একটা বাবা হত্যা হলে অবশ্যই তার মেয়ের কষ্ট হওয়াটা স্বাভাবিক, এটাই হবে, এটাই বাস্তবতা। কারণ মানে পিতা মারা গেলে সন্তানের খারাপ লাগবে, এটাই তো স্বাভাবিক, তাই না? তো যাই হোক, ওনার কথা অনুযায়ী আপনাদের কোনো মন্তব্য থাকলে সেটা জানাবেন। এবার চলুন প্রিয় দর্শক শ্রোতা, বিএনপির একজন নেতাকর্মী এই বিষয়টি নিয়ে কী বলতেছে সরকারকে উদ্দেশ্য করে, চলুন শুনে আসি। পরশুদিন শুনলাম একজন এমপিকে নাকি কলকাতায় খুঁজে পাওয়া যাচ্ছে না, উনি উধাও হয়ে গেছেন। আজকে ওনার লাশ পাওয়া গেছে কয়েক খণ্ড বিখণ্ড। অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়। আমরা দেখলাম ডিবির হারুন সাহেব বলছেন যে তাকে নাকি খুন করা হয়েছে বাংলাদেশের লোকেরা। এবারে বুঝেন কি শুরু হয়েছে। বাংলাদেশের খুনিরা গিয়া ভাড়া করা লোকেরা কলকাতায় খুন করা শুরু করছে। বাইরে ভাই, কলকাতায় খুন হবেন, মালয়েশিয়ায় খুন হবেন, আমেরিকায় খুন হবেন, এই হচ্ছে আপনাদের পরিণতি। বাংলাদেশের মানুষের অধিকার হরণের পরিণতি ইতিহাসে লেখা থাকবে। যে সাবেক সেনাবাহিনী প্রধানকে ধরা হয়েছে, উনি আর আমেরিকায় তার পরিবার পরিজন নিয়ে ঢুকতে পারবেন না। তারা যে স্বপ্ন দেখছিল অবৈধ সম্পদের পাহাড় গড়ে আমেরিকা ইউরোপে বসে বসে মৌজ করবেন, সেই পথ বন্ধ হওয়া শুরু হয়েছে। দেখেন, ভারত, চীন, আমেরিকা, এই তিন শক্তির সাথে সরকার নানা রকম গোপন আতাত এবং নানা রকমের তালবাহানা করে সে ক্ষমতায় টিকে থাকতে চেয়েছিল। আপনারা দেখেছেন না, আমেরিকার প্রেসিডেন্টের সাথে সেলফি তুলে সেইটা প্রচার করে কিভাবে বাহবা নেওয়ার চেষ্টা করেছে। আপনারা দেখেছেন যে বাংলাদেশে আওয়ামী লীগের নেতারা বলছে যে ভারত থাকলে আমরা আছি তো ভারত আছে, এই ধরনের কথা তারা বলেছে। এরপরে বাংলাদেশের মন্ত্রীরা বলেছে যে তারা ভারতকে অনুরোধ করেছে যে তাদেরকে যাতে ক্ষমতায় রাখে। তারা আমেরিকার পায়ে ধরে, ভারতের পায়ে ধরে, আর চীনের কাছে গিয়ে বলে আমরা আপনাদের। তো ভাই, এই ধরনের ত্রিমুখী দুমুখী প্রেম বা ভালোবাসা একদিন চলে, 2 দিন চলে, 3 দিন চলে, 4 দিন কিন্তু আর চলে না। এই অবৈধ প্রেম, এই অনৈতিক সম্পর্ক একটা না একটা সময় ধরা পড়ে যায়। আপনারা দেখবেন আজকে এই সরকারের নানা রকমের এই হিজিবিজি প্রেম ধরা পড়ে যাচ্ছে। যে ইতিহাস বলে আপনি যদি পানির স্বাভাবিক গতি বন্ধ করেন তাহলে আমরা জানি সেখানে বন্যা হয়। আপনি যদি প্রকৃতির স্বাভাবিক পরিবেশ ধ্বংস করেন তাহলে সেখানে ভূমিকম্প হয়, জলোচ্ছ্বাস হয়, সেখানে পরিবেশের বিপর্যয় ঘটে। আমরা সরকারকে বলেছিলাম যে আপনারা বিরোধী দলের কণ্ঠ রোধ করবেন না। গণতন্ত্রের জন্য এই দেশের জন্ম হয়েছে। পাকিস্তানের জন্ম হয়েছিল ব্রিটিশের শোষণের বিরুদ্ধে, আর বাংলাদেশের জন্ম হয়েছিল পাকিস্তানের শোষণ এবং বঞ্চনার বিরুদ্ধে অধিকারের জন্য আমরা এই দেশ গঠন করেছি। আপনারা যদি মানুষের কণ্ঠ রোধ করেন, মানুষের অধিকার যদি ছিনিয়ে নেন, মানুষকে যদি মানুষ মতো বাঁচার জন্য যদি আপনারা সুযোগ না দেন, তাহলে এমন একটা সময় আসবে আপনাদের ভেতর থেকেই আপনাদের শত্রুতা শুরু হবে এবং আপনারা সেই শত্রুর মোকাবেলা করতে পারবেন না। আজকে আমরা কি দেখতে পাচ্ছি? বিদ্যুৎ চুরি করতেছেন, ব্যাংক লুট করতেছেন, মানুষের অধিকার হরণ করে রাস্তায় গুলি করে মানুষ মারতেছেন। আপনারা কি পড়েন নাই? আপনারা কি শিখেন নাই? 1 মাঘে শীত যায় না? আপনারা কি এটা শুনেন নাই? এই দিন নাই, আরো দিন আছে। আপনারা কি দেখেন নাই বাংলাদেশে যারা
বলেছিল এক নেতার এক দেশ, সেই নেতাকে পর্যন্ত মানুষ ক্ষমা করেন নাই। তাহলে কেন বারবার আপনারা জুলুম করেন? কেন বারবার লুটে পুটে আমার দেশের মানুষের সম্পদ বিদেশে পাচার করেন? বারবার বলছি এ দেশ, এ আমার বাংলাদেশ রক্ত আর জীবনের উপরে দাঁড়িয়ে এই দেশের স্বাধীনতার সবুজ লাল পতাকা আমরা ছিনিয়ে এনেছি, আমরা লড়াই করেছি, যুদ্ধ করেছি, প্রাণ দিয়েছি এই স্বাধীনতার জন্য। আমাদের মায়েরা বুকের মধ্যে বেদনা নিয়ে একটি দেশ চেয়েছিল, সেই দেশে আমি খেতে পারবো, যেই দেশে আমি আরামে ঘুমাতে পারবো, যেই দেশে আমি স্বাধীনভাবে রিক্সা চালাবো, গাড়ি চালাবো, আমি আমার ঘরে বসবাস করব। তো এই ছিল প্রিয় দর্শক শ্রোতা, মূলত আজকের ভিডিও মোট 4টি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছিলাম, যা এক এক করে আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখেছেন এবং সকলের কথাগুলো শুনেছেন। অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না, পারলে ভিডিওটি শেয়ার করে সবারই দেখার সুযোগ করে দেবেন। আর আমাদের এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। আবারও দেখা হবে, কথা হবে নতুন কোনো টপিক, নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।